দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইস উদ্দিন। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে কাকরাইলে চলমান আন্দোলনে এ ঘোষণা দেন তিনি। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হওয়া হামলার বিচারের দাবি জানান তিনি। এর আগে রাতে উপদেষ্টার আশ্বাসেও আন্দোলন থামায়নি জবি শিক্ষার্থীরা। এস এম আরিফের রিপোর্ট। লং মার্চ টু যমুনার অংশ হিসেবে টানা দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড় অবরোধ করে অবস্থান করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গান, কবিতা আর স্লোগানে স্লোগানে আবাসন সমস্যা সমাধান সহ বিভিন্ন দাবি জানান তারা। আমাদের যে পুরনো 3টা দাবি, আমরা ওই 3টা দাবি তো অটল আছে। যতদিন না আমাদের দাবি মানা হবে ততদিন আমরা রাজপথে থাকবো। একজন সামান্য কনস্টেবল, একজন সামান্য পুলিশ হয়ে একজন পিএইচডি ধারী শিক্ষকের উপর যখন আহত করে, তখন বাকি সব উপদেষ্টা তাদের হচ্ছে টনক নড়ে না। ছাত্রী শিক্ষক আহত হয়, এর পরিপ্রেক্ষিতে আমরা সুস্পষ্ট কোনো আশ্বাস এখনো পাইনি। যত দ্রুত সম্ভব কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, কোনো ঝামেলা ছাড়া আমাদের কর্মসূচিগুলো যে দাবি সেগুলোকে যাতে সম্পন্ন করা হোক। প্রথমে 3টি দাবি নিয়ে অবস্থান করলেও এবার আরও একটি দাবি যুক্ত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার ছাত্র শিক্ষকদের উপর হামলার বিচারের দাবিও করছেন তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পাঠদান সহ সকল কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয় আন্দোলন থেকে। আমরা থাকতে চাই না মাঠে, আমরা শিক্ষক মানুষ পড়াতে চাই, ছাত্র পড়তে চায়, পরীক্ষা দিতে চায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের মধ্যে একটা সমাধান আসবে। আর যদি না আসে তাহলে বুঝতে হবে যে তারা সমাধান চায় না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ারও ঘোষণা দেন শিক্ষার্থীরা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল থেকে অর্ধদিবস স্থগিত থাকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা। এদিকে সাম্য হত্যার বিচার এবং ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে ছাত্রদল। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাম্য হত্যাকে কেন্দ্র করে গুপ্ত সংগঠনের লোকজন সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। শিমুল খানের বিস্তারিত রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল থেকে অর্ধ দিবসের জন্য স্থগিত থাকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা, চলে দুপুর 1টা পর্যন্ত। এদিকে সাম্য হত্যার বিচার এবং ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। অর্ধ দিবস ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্তকে বয়কট করে কলা ভবন ও সামাজিক বিজ্ঞান ভবনে তালা দেন ছাত্রদলের নেতাকর্মীরা। সর্বোচ্চ শাস্তি, তাকে ফাঁসিতে ঝুলিয়ে সেই হত্যাকারীকে শাস্তি দেওয়ার জন্য শাস্তির দাবিতে আমরা এখানে বসেছি। খুনিদের অনতিবিলম্বে আপনার ধরা হয় এবং শাস্তির মুখোমুখি করা হয়। এছাড়া ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাম্য হত্যাকে কেন্দ্র করে গুপ্ত সংগঠনের লোকজন সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। যে ধরনের মাদকাসক্তের আড্ডা দেখেছি এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের আক্রান্ত হয়েছে, চিন্তার ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে প্রশাসনকে সামান্যতম দৃশ্যমান পদক্ষেপ তারা 9 মাসে গ্রহণ করেনি। আমরা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় একটি গুপ্ত সংগঠন রয়েছে, তার নেতা কর্মীরা তারা সংঘবদ্ধভাবে মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাম্য। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়। করিডোর দেওয়ার সিদ্ধান্ত দিবে নির্বাচিত সরকার। সাজেক ও সেন্ট মার্টিন করিডোর নিয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট করারও আহ্বান জানান তিনি। বিএনপির কুমিল্লা বিভাগের আয়োজনে বিকেলে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফর্ম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে টিপে বসেছে, ঘাড় থেকে আর নামতে চান না, ওনাকে ঘাড় থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার
আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেয়া শাহরিয়ার আলম সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। অবিলম্বে এই হত্যায় জড়িতদের গ্রেফতার করতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাম্য হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে কথা বলেন তিনি। এ সময় কোনো বিশেষ রাজনৈতিক দল বা আদর্শের মানুষকে বিশেষ সুবিধা দিলে তার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী। গত পরশুদিন রাত্রি 12টার সময় ছাত্রদল নেতা সাম্য রহমান হলের ছাত্রদলের একটি সম্পাদকীয় পদে রয়েছে হলে সাহিত্য প্রকাশনের সম্পাদক। কি কারণ ছিল, কি অন্যায় করেছিল সাম্য? পুলিশ গ্রেপ্তার করেছেন 3 জনকে, 3 জন ভবঘুরে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। কদিন আগে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, কারণ শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে যে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে। এইটাই কি কারণ? আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন মেনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন বিক্ষোভকারীরা। আন্দোলন চলাকালে একাত্মতা প্রকাশ করে নগর ভবনে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেছেন সিটি কর্পোরেশনের শ্রমিক ও কর্মচারীরা। একই দাবিতে শনিবারও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। আফজাল হোসেনের রিপোর্ট। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে দেখতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তারা নগর ভবনের সামনের রাস্তায় অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের ইশরাক হোসেন জনতার মেয়র এবং নির্বাচিত মেয়র। আন্দোলনকারীরা জানান, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে আদালত রায় দিয়েছেন, গেজেটও প্রকাশিত হয়েছে, কিন্তু তারপরেও তার শপথ গ্রহণ নিয়ে নানা টালবাহানা চলছে। যেহেতু আদালত কর্তৃক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করার পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশিত হয়, কিন্তু সেই হওয়ার পরে যে শপথের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা স্থানীয় সরকার বিভাগ এখনো করছে না, যার কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে উনি বৈধ মেয়র হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পাচ্ছেন না। আমরা চাই ইশরাক সাহেবও তার বাবার মতোই ওরকম একটা সার্ভিস দিতে পারবে এবং আমরা ঢাকাবাসী তার থেকে ভালো কিছু আশা করতে, এই জন্যই তাকে মেয়র হিসেবে দেখতে চাচ্ছি। দাবি আদায় না হলে শনিবারও নগর ভবন থেকে প্রেস ক্লাব পর্যন্ত বিক্ষোভের কর্মসূচি দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। অন্যদিকে বাংলায় প্রণীত ড্রেজিং ও ড্রেসড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা 2024-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনা অনুযায়ী পরিমার্জন সাপেক্ষে বাংলায় প্রণীত ড্রেজিং ও ড্রেসড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালার খসড়া অনুমোদন করা হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতুন ইসমাইলের সঙ্গে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বৈঠকের পর এই সম্ভাবনা তৈরি হয়েছে। বৈঠকে ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট মুক্ত এবং কম খরচে শ্রমিক প্রেরণের বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতুন ইসমাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের, বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা, অবৈধ কর্মীদের বৈধকরণ এবং নতুন শ্রমিক প্রেরণের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এদিকে মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেয়ং ডক্টর আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ কারণে গত 9 মাসে সরকারের পক্ষ থেকে সাংবাদিককে চাকরিচ্যুত করার কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনায় বক্তব্যকালে এমন দাবি করেন তিনি। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলার প্রসঙ্গে তিনি বলেন, 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার জন্য সরকার দায়ী নয়। কেউ যদি অ্যাফেক্টেড হন, কারো এগেনস্টে যদি থ্রেট থাকে, কারো এগেনস্টে কোনো ধরনের কোনো আপনাদের কোনো যদি কেউ অ্যাটাকের শিকার হন, আমাদেরকে জানাবেন।
আমরা দ্রুত ব্যবস্থা নিব প্রত্যেকটা বিষয়ে। আমরা চাই বাংলাদেশের নতুন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম সবার জন্য থাকুক, যেই আইডিওলজিক্যাল পজিশনেই থাকেন না কেন। স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব ABM গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের আগামী 20, 21 ও 22 মে হাজির হওয়ার জন্য নোটিশ ইস্যু করেছে দুদকের অনুসন্ধান কর্মকর্তা। দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানকে 20 মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে 21 মে এবং মোয়াজ্জেম হোসেনকে 22 মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তাদের বিরুদ্ধে কেনাকাটা ও বদলি বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য। কতিপয় অসাধু মানুষ বেশি লাভের জন্য খাদ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিতে ভেজাল দিচ্ছে, যার মাধ্যমে মানুষ নানা রকম জটিল রোগে আক্রান্ত হচ্ছে, এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত সৃষ্টি হচ্ছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে ভেজালের উপস্থিতি সাধারণ মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন ভেজাল খাদ্য প্রতিরোধক সংশ্লিষ্টরা। দর্শক, মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর 2 পর্বের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। হাসপাতালের এই চিত্রই বলে দেয় পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত রোগী আসছেন চিকিৎসকের পরামর্শ নিতে। তাই তো রোগীদের ভিড় হাসপাতাল চত্বরে। কিডনি সহ লিভার সিরোসিস রোগীর সংখ্যা আনুপাতিক হারে বেশি। আমরা ওই ভেজাল খাবারটা খেলে তো আমরা সুস্থ থাকতে পারতেছি না। ভেজাল খাবারগুলোর কারণে আসলে এই সমস্যাগুলো দীর্ঘদিন যাবৎ খাইতে একটা সময় এসে বড় সমস্যা ধারণ করছে। খাদ্যদ্রব্যগুলো খাচ্ছে আসলে অনেক ভেজাল, নানান সমস্যার কারণে এখানে আমার পেটের সমস্যা হচ্ছে। এত সংশয়ের মধ্যে থাকি কোনটা ভালো কোনটা মন্দ এখন আর বাছাই করতে পারি না। আরতে চলুন ভেজাল খাদ্য খেলে কি সমস্যা হতে পারে সেটা জেনে নেওয়া যাক। কি বলছেন এই চিকিৎসক? লিভারের সমস্যা হবে, আপনার কিডনিতে সমস্যা হতে পারে, আপনার ওবেসিটি ডেভেলপমেন্ট করতে পারে। এই যে ধরেন আমরা এখন লাং পেশেন্টগুলো বেশি পাচ্ছি, কারণ ভেজাল খাদ্যগুলোতে হচ্ছে কার্সিনোজেন থাকে। এই কার্সিনোজেনগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ক্যান্সারের যে উৎপত্তি সেগুলোকে হচ্ছে সক্রিয় করে ফেলে। পরিস্থিতি যখন এমন, তখন নিরাপদ খাদ্যের নিশ্চয়তা নিয়ে কি বলছেন নগরবাসী? আমরা তো ওরকম ভাবে চিন্তা করা হয় না, বা আমাদের পরিবারে বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, তারা খেতে চায়। আর মেডিসিন নাম দিলে আমরা পাকবো না, যেটা কম আর বেশি মেডিসিন দিবই। ভেজাল কিন্তু সেটা আমাদের মাথায় সেই সময় যখন আমরা ক্রয় করি সেই সময় থাকে না। তাহলে যেসব ভেজাল খাদ্য বাজারে সয়লাভ হয়ে গেছে তা নিয়ে বিএসটিআই কর্তৃপক্ষ কি বলছে? কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে নামি দামি কোম্পানির ব্র্যান্ড নকল করে তারা বাজারজাত করছে, এরকম আছে। এবং অনেক কোম্পানির অজ্ঞতা আছে যে এই প্রোডাক্টটা বিএসটিআই অনুমোদন আছে কিনা। কমপ্লিটলি আমার ভোক্তা সাধারণ ভীষণভাবে প্রতারিত হচ্ছে। ভেজাল খাদ্যের তালিকায় বিভিন্ন ফ্যাক্টরিতে কৃত্রিমভাবে তৈরি খাবারগুলোর সঙ্গে সঙ্গে যোগ হয়েছে প্রাকৃতিক শাকসবজি ও ফলমূলের নাম। সার্বিক এই প্রেক্ষাপটকে কিভাবে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ? ভেজাল আমরা হচ্ছে কিছু জিনিস যখন আইডেন্টিফাই করতে পারছি, আমরা সেটার উপর কাজ করতেছি, নমুনা আমরা সংগ্রহ করতেছি, ল্যাব টেস্ট করাচ্ছি। যেগুলোতে খারাপ পাওয়া যাচ্ছে আমরা কোম্পানিকে বলি এগুলোকে হচ্ছে মাঠ থেকে তুলে নিয়ে আসতেছে, কিন্তু দেখা যাচ্ছে আবার নতুন করে কোনো ভেজালের উৎপত্তি হচ্ছে। নিকট অতীতে বাজার মনিটরিংয়ে দৌড়ঝাঁপ দেখা গেলেও এখন ধীরগতি কেন? আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কি বলছেন? সত্যি কি তারা ভোক্তাদের প্রত্যাশার জায়গাটি পূরণ করতে পারছেন? ঢাকা শহর অনেক বড়, 2টা সিটি কর্পোরেশন হয়ে গেছে। ঢাকা শহরে কারণ বাজারের মতো বাজার এখন অন্তত 100টা আছে। আমার 6টা টিম প্রতিদিন কি কারোর মাঝে থাকবে? পাবেন না, কারণ 6টা টিম আজকে 6টা জায়গায়, পরের দিন 6টা জায়গায়, আরও শপিং মলে, অন্যান্য ছোট ছোট এরিয়াতে, ফর এক্সাম্পল ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা ইত্যাদি অলওয়েজ আছে। যে ফলটি আপনি দেখতে পাচ্ছেন এই ফলটি আসলে ভেজাল কিংবা নির্ভেজাল এটি আসলে নির্ণয় করার সুযোগ যেমন ব্যবসায়ী থাকে না, তেমনি যারা নগরবাসী ক্রয় করেন তাদেরও কোনো কিছু করার থাকে না। তবে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ যারা ভেজাল খাদ্য নিরোধের ক্ষেত্রে ব্যাপকভাবে অবদান রাখছেন মাঠ পর্যায়ে, তারা কি আরেকটু সজাগ হবেন? অবস্থিত অপু, মাই টিভি, ঢাকা।
বাংলাদেশের নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাই দেশের মানুষ এবং রাজনৈতিক শক্তিগুলোর দীর্ঘদিনের সংগ্রামের ফল উল্লেখ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গত বছরের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যেমন প্রকাশ হয়েছে তেমনি তাদের প্রত্যাশাকেও প্রকাশ করেছে। বারবার ফ্যাসিবাদের উত্থান হোক তা দেশের মানুষ চায় না। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের আলোচনায় এসব কথা বলেন তিনি। কিছু কিছু বিষয়ে ছাড় দিয়ে সকলকে সাথে নিয়ে যাতে আমরা অগ্রসর হতে পারি সেদিকে বিশেষভাবে মনোযোগ দেবেন। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে সব অংশীজনের সমন্বয়ে একটি ইনক্লুসিভ নতুন কমিশন গঠন সহ 10টি প্রস্তাব দিয়েছে নারী অধিকার আন্দোলন নামের একটি প্ল্যাটফর্ম। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে সরকারের কাছে এসব প্রস্তাব তুলে ধরা হয়। নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা বাতিল সহ কমিশনের সংস্কারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে নারী অধিকার আন্দোলন। আফজাল হোসেনের রিপোর্ট। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে সব অংশীজনের সমন্বয়ে একটি ইনক্লুসিভ নতুন কমিশন গঠনের দাবিতে নারী অধিকার আন্দোলনের এই মানববন্ধন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন থেকে সরকারের কাছে 10 দফা প্রস্তাব তুলে ধরা হয়। এ সময় নারী কমিশনের সুপারিশের তীব্র সমালোচনা করেন বক্তারা। আমরা একই দেশে যদি 2 রকম আইন রাখি তাহলে আমরা কোনটা ফলো করব? যদি ঐচ্ছিক দেওয়া হয়, একই পরিবারের থেকেই 2 রকম মতামত আসলে তখন আমরা কোন ফলো করে চলব? যে প্রস্তাব ওনারা দিয়েছেন সেই প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তাহলে তাদেরকে অর্থাৎ এদেশের মুসলমান জনগোষ্ঠীকে অন্যায় পথে যাওয়ার অর্থাৎ আল্লাহর নির্দেশের পথের বিপক্ষে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। মানববন্ধনে বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু ইতিবাচক প্রস্তাব রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা যায়, কিন্তু ইসলামী আইনের সঙ্গে সাংঘর্ষিক প্রস্তাবগুলো বাদ দিতে হবে। বাংলাদেশের বিশাল সংখ্যক এই নারীরা ধর্মীয় অনুশাসন, নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে জীবনযাপন করেন। নতুন করে আমরা নারী নীতি সংস্কার আবার আমরা তৈরি করি এবং গভর্নমেন্টকে বলবো যদি তারা এখান থেকে সরে না আসে তাহলে 90% মুসলিম দেশে আমরা এটা বাতিল চাই। মানববন্ধনে পরিকল্পনা কমিশনের সাবেক ডিভিশন চিফ মমতাজ মান্নান, ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার নাইমা মুয়াজ্জেম, অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন মহুয়া সহ নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিফট আপিলের পরবর্তী শুনানি আগামী 26 মে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। সকালে প্রধান বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেওয়া হয়। পরে 19 মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষে ওনারা যেই পয়েন্টের উপরে আর্গুমেন্ট প্রেস করতেছেন এই পয়েন্টে ওনাদের লিভের গ্রাউন্ডে ত্রুটি আছে অথবা সঠিকভাবে ওটা গ্রাউন্ড নেওয়া হয়নি। তো যার জন্য অনারেবল চিফ জাস্টিস সাহেব বললেন যে চাইলে আপনারা আপনাদের গ্রাউন্ড ঠিক করেন এবং এটা ঠিক করে আসেন এবং পরবর্তী ধার্য তারিখ দিল এই মাসের 26 তারিখে।